স্টোরি রুমে আজ শুনুন সুনীল গঙ্গোপাধ্যায়ের গল্প দেরি। একতলায় পর পর 4টি দোকান ঘর। দোকানের কর্মচারীদের বাড়ির মধ্যে যাওয়ার অনুমতি নেই। তাদের জন্য বাইরের দিকে একটা বাথরুম বানিয়ে দেওয়া হয়েছে। পুরনো আমলের বাড়ি, ভেতরে একটা ঠাকুর দালান, সেখানে সারা বছর নানা রকম আবর্জনা জমে। শুধু অন্নপূর্ণা পুজোর সময় একবার সাফসুতরো করা হয়, তখন আলো জ্বলে, মেয়েরা আলপনা দেয়। একতলার ভেতরের দিকে আরও কয়েকটা ছোট ছোট অন্ধকার খুপড়ি রয়েছে। সেগুলো কিসের গুদাম কে জানে। সেই সব ঘরে কোনো মানুষ থাকে না। ধেড়ে ধেড়ে ইঁদুর এক সময় বেরিয়ে আসে বাইরে। দোতলায় লম্বা টানা বারান্দা, তার পাশে পাশে ঘর, সিঁড়ির মাঝখানে জুতো খোলার জায়গা। সাদা কালো মার্বেল পাথরের বারান্দাটায় খালি পায়ে হাঁটলে একটা মোলায়েম অনুভূতি হয়। এই সুন্দর বারান্দার মাঝখানে 2 বছর আগে একটা উৎকট দেয়াল উঠেছে, তাতে আবার একটা বিচ্ছিরি ক্যাটক্যাটে সবুজ রঙের ছোট দরজা। 2 ভাইয়ের ঝগড়ায় বাড়ি পার্টিশন হয়ে গেছে। এখন ওই দেয়ালের দুদিকে 2 মহল। 2 পরিবারে গম্ভীর ভাববাচ্চে কথাবার্তা হয়, কিন্তু সিঁড়ি একটাই। 3 তলায় একটি মাত্র ঘর, সামনে বড় ছাদ, নিচের চাতাল থেকে ওঠা 2টি দেবদারু গাছের মাথা ছাদের কার্নিশ ছুঁয়ে আছে। ছাদের এক পাশে টবের গাছের বাগান। ছাদের ওই ঘরটায় মিলির জাটতুতো ভাই দেবব্রত আত্মহত্যা করেছিল। সে তখন ডাক্তারির ছাত্র, 4th ইয়ার, টেবিল টেনিসে চ্যাম্পিয়ন ছিল। তবু কেন সে এক রাতে গলায় দড়ি দিল, সে রহস্য সে নিজের সঙ্গেই নিয়ে চলে গেছে। তারপর প্রায় 2 বছর খালি পড়েছিল ওই ঘরটা। সন্ধ্যের পর এ বাড়ির অনেকেই ছাদে আসতে ভয় পেত। MA ক্লাসে ভর্তি হবার পর মিলি ওই ঘরটাই জোর করে দখল করে নিয়েছে। ছাদ আর ওই ঘর 2 শরিকের এজমালি সম্পত্তি, কিন্তু দেবব্রতর পর মিলি ওখানে উঠে এলেও তার জ্যাঠামশাইরা এখনো আপত্তি করেননি। দেবব্রত খুব ভালোবাসত মিলিকে। রাস্তার উল্টো দিকে দাঁড়ালে 3 তলার ওই ঘরটা স্পষ্ট দেখা যায়। 3টে জানলা, সব জানলায় গোলাপি রঙের পর্দা। সন্ধ্যের পর ওই ঘর আলোয় ঝলমল করে। ওই ঘরটি যেন স্বর্গের একটা টুকরো। রাস্তার উল্টো দিকে এক জায়গায় ঠায় দাঁড়িয়ে থাকতে লজ্জা করে অতনুর। সে 2-3 বার হেঁটে যায়, তাকায় 3 তলার ঘরটির দিকে। কোনো জায়গায় মিলির রেখাচিত্র নেই। বই হাতে নিয়ে ঘুরে ঘুরে পড়া তৈরি করা স্বভাব মিলির। সে এখন পড়ছে না। সে একবারও জানলার কাছে দাঁড়ায় না। তাহলে মিলি এখন শুধু শুয়ে থাকে? কতটা অসুখ করেছে মিলির। মিলি একটা চিঠিও লেখেনি। জ্বর হলে, ইনফ্লুয়েঞ্জা হলে, ম্যালেরিয়া হলে, ফুড পয়জনিং হলেও তো চিঠি লেখা যায়। সাধারণত এই সব অসুখই তো হয় মানুষের। মেয়েদের আর একটা অসুখের নাম শুনেছে অতনু, বিকোলাই। সেটা যে ঠিক কি অসুখ তা সে জানে না। মিলির চমৎকার স্বাস্থ্য। গত মাসেও অল বেঙ্গল সুইমিং কম্পিটিশনে ব্রেস্ট স্ট্রোকে 2nd হয়েছে।
মিলি প্রাণ খুলে হাসতে জানে। মিলির সঙ্গে কারুর ঝগড়া হয় না। সেই মেয়ের কোনো আজে বাজে অসুখ হতেই পারে না। চিঠি লেখার কি কোনো অসুবিধে আছে মিলির? কিংবা যাকে পোস্ট করতে দিয়েছে সে চিঠিটা ফেলেনি ডাক বাক্সে? কলকাতায় এখন চিঠির বেশ গণ্ডগোল। তবু মিলি চিঠি লিখে থাকলে 7 দিনেও তা পৌঁছবে না অতনুর কাছে। অতনু তো চিঠি লিখেছে, তাও কি পেয়েছে মিলি? ওদের বাড়িতে কি কেউ চিঠি খুলে দেখে? এককালে এ বাড়ির দরজাটা চোখে পড়বার মতন ছিল নিশ্চয়ই। বিশাল পুরু কাঠের দরজা, চারপাশে লোহার বড় বল্টু, মাঝখানটায় নানা রকম ডিজাইন। কিন্তু দরজাটা কোনো এক সময় ভেঙে যাবার পর মেরামত করা হয়েছে। পুরনো কাঠ ও নতুন কম দামি কাঠের অসামঞ্জস্য দৃষ্টিকটু দেখায়। তলার দিকটাও এখন ক্ষয়ে ক্ষয়ে গেছে। দরজাটা খোলাই থাকে। তার বাইরে টুলের ওপর বসে থাকে একজন বুড়ো দারোয়ান। অনেক কাল থেকে আছে, তাই একে ছাড়ানো হয়নি। এর মৃত্যু হলে এ বাড়িতে দারোয়ান রাখার প্রয়োজন হবে না। দারোয়ানটি বসে বসেই পেঁচার মতো চোখ উল্টে ঘুমোয়, কিন্তু তার পাশ দিয়ে কেউ গেলেই সে দেখতে পায়। 2 দিন আগে খুব গাঢ় দুপুরবেলায় অতনু তার কাছে এসে জিজ্ঞেস করেছিল, মিলি দিদিমণি আছেন? দারোয়ানটি হাই তুলে বলেছিল, कौन दीदी मने? मिली दीदी मने? हाँ আছে। দিদিমণির বোখার হয়েছে। অসুখ হয়েছে? কি অসুখ? क्या मालूम? মিলির অসুখের পাকা খবর শুনে অতনু বেশ নিশ্চিন্তই বোধ করেছিল। অসুখ হয়েছে, সেরে যাবে। অতনুর ভয় ছিল অন্য। শনিবার একাডেমি অফ ফাইন আর্টসে অতনুর পৌঁছতে দেরি হয়েছিল ঠিক 12 মিনিট। মিলির কাছেই ছিল টিকিট। নাটক শুরু হয়ে গেছে। অতনু ভেবেছিল মিলি তার জন্য তার অপেক্ষা না করে ঢুকে গেছে ভেতরে। গেটের লোকটির কাছে সে টিকিট রেখে যায়নি। টিকিটের নাম্বার ছিল অতনুর। গেটের লোকটির কাছে অনুরোধ জানিয়ে সে ঢুকে গিয়েছিল হলের মধ্যে। পাশাপাশি 2টো সিটই খালি। মিলি আসেনি, না রাগ করে ফিরে গেছে। এমনও তো হতে পারে যে মিলিরই দেরি হচ্ছে। অতনু বসে পড়েছিল। মিলি আর এলো না, কিন্তু এতই ভালো নাটক যে অতনু উঠে যেতে পারল না। সে পুরোটা দেখল মিলিকে বাদ দিয়ে। তারপরেই তার সাংঘাতিক এক অপরাধ বোধ জাগল। সে 12 মিনিট দেরি করে এসেছে। মিলি হয়তো আরো আগে থেকে দাঁড়িয়েছিল। নাটক শুরু হয়ে যাওয়ার পর সে একা দেখতে চায়নি বলে ফিরে গেছে। আর অতনু স্বার্থপরের মতন সেই রাতেই মিলির কাছে ক্ষমা চাইবার কোনো উপায় নেই। পরদিন সকাল 6:10 ট্রেনে অতনুর জামশেদপুর যাবার কথা। মিলি জানে অফিসের কাজেই যেতে হবে অতনুকে। সেদিন যেতে যেতে অতনুর মনে হয়েছিল ট্রেনের কামরায় আর একটিও মানুষ নেই। জানলার বাইরের পৃথিবীটা সাদা রঙের। বাতাসে মিলির অভিমান। বর্ষাকালে মিলির সঙ্গে একদিন ট্রেনে চেপে কোলাঘাটে যাবার কথা আছে। এখনো বর্ষা নামেনি। যে মানুষ থিয়েটার দেখতে 12 মিনিট দেরি করে আসে, তার সঙ্গে কি আর কোনোদিন কোথাও যেতে রাজি হবে মিলি? 2-3 দিন বাদে জামশেদপুর থেকে ফিরে এসে মিলির খোঁজে সে ইউনিভার্সিটির ক্যান্টিনে কফি হাউসে গিয়েছিল। মিলির বন্ধু বান্ধবীদের সে দেখতে পেয়েছে। মিলি ছিল না। মিলির কথা কেউ জানে না। ভালোবাসার মধ্যে সন্দেহ
ঈর্ষা, আকাঙ্ক্ষা, ভুল বোঝাবুঝি, এরকম কত যে কাঁটা থাকে। অতনুর মনে হয়েছিল এমনই রাগ হয়েছে মিলির যে সে অতনুর সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চায় না। অতনুর সঙ্গে মিলির আর দেখা হবে না। একবার এরকম সন্দেহ জাগলে জিভটা তেতো হয়ে যায়, সিগারেটে স্বাদ থাকে না, বইয়ের পাতায় চোখ থাকলেও মন থাকে না, স্নানের ঘরে 10 মিনিট শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকতে হয়, কেউ কোনো কাজের কথা বলতে এলে কান বন্ধ হয়ে যায়। সুতরাং মিলির অসুখের খবর শুনলে অতনুর খুশি হবারই কথা। এ তো সাময়িক বিচ্ছেদ। মিলি বাড়ি থেকে বেরুতে পারছে না, মিলির চিঠি লেখার নিশ্চয়ই কিছু অসুবিধে আছে। মিলিদের বাড়ির ওপরে কখনো যায়নি অতনু। মিলি আসতে বলেনি। মিলি তার মা সম্পর্কে অনেক কথা বলে, কিন্তু বাবা সম্পর্কে কিছু বলে না। মিলির ভাই নেই, 2 দিদি, জামাইবাবু। তার মধ্যে এক জামাইবাবু সম্পর্কে অনেক গল্প, অন্যজনের নাম উল্লেখ করে না একবারও। এই সব কিছুর মধ্যে একটা অজানা গল্প আছে নিশ্চিত। তার এক জ্যাঠতুতো বোন সব সময় হিংসে করে তাকে। জ্যাঠামশাই একসময় খুব ভালোবাসতেন মিলিকে, কিন্তু দেবব্রতর মৃত্যুর পর তিনি আর কারুর সঙ্গেই কথা বলেন না। বাড়ি পার্টিশন হয়েছে জ্যাঠাইমার উদ্যোগে। মিলির কাছে যেতে হবে, এটা এমন আর কি কঠিন ব্যাপার। ওই বুড়ো দারোয়ানের কাছে কিংবা ও বাড়ির যে কোনো লোকের কাছে গিয়ে বললেই তো হয়, আমি মিলির বন্ধু, আমি একবার মিলির সঙ্গে দেখা করতে চাই। নিশ্চয়ই তাতে কেউ আপত্তি করবে না। কিন্তু এমন একটা সহজ কাজও অতনু সেনগুপ্তর পক্ষে দুঃসাধ্যতম। লাজুকতা তো পৃথিবী থেকে উঠে গেছে। একটি 24 বছরের যুবক পড়াশুনো শেষ করে সদ্য চাকরিতে ঢুকেছে, কত লোকের সঙ্গে মিশতে হয়, তার কি লাজুক হলে চলে? যে কেউ শুনে হাসবে। মিলির অসুখ হয়েছে, অতনু তার সঙ্গে একবার দেখা করতে যাবে, এর মধ্যে অস্বাভাবিক কি আছে? আমি মিলির বন্ধু, আমি একবার মিলির সঙ্গে দেখা করতে চাই, এই কথাটা মুখ ফুটে বলার মতন সাহস কিছুতেই মনে আনতে পারে না অতনু। মিলি তার বাড়ির কারুর সঙ্গে এ পর্যন্ত পরিচয় করিয়ে দেয়নি। যদি কেউ অতনুকে দেখে ভুরু কোঁচকয়, যদি বুড়ো দারোয়ানটি বলে হুকুম নেহে, যারা কোনো রকম প্রত্যাখ্যান সহ্য করতে পারে না তারাই তো লাজুক হয় বেশি। অতনুর যদি হঠাৎ অসুখ হতো তাহলে মিলি নিশ্চিত তাদের বাড়িতে দেখা করতে যেত। অতনুও 3 তলার ঘরে থাকে। কারুকে কিছু না বলে মিলি সোজা উঠে যেত 3 তলায়। মিলি মাঝে মাঝে অতনুকে বলে, আমার বদলে তোমারই মেয়ে হওয়া উচিত ছিল। মিলি এ কথাও বলে, পুরুষ মানুষের লজ্জা দেখতে আমার ভালো লাগে। চারিদিকে এত সব নির্লজ্জ বেহায়াদের ভিড়। থিয়েটার দেখার দিন অতনু 12 মিনিট দেরি করেছিল, আর এখন সে 7 দিন দেরি করে ফেলেছে। মিলি নিশ্চয়ই প্রত্যেক বেলায় ভাবছে, এই অতনু এলো, এই অতনু এলো। মিলিদের বাড়ি বড় রাস্তার ওপরে, পাশ দিয়ে একটা গলি, সেই গলি দিয়ে গেলে পেছনে একটা খেলার মাঠ। এখান থেকেও মিলিদের বাড়ির ছাদ দেখতে পাওয়া যায়। 2টি সতৃষ্ণ চোখ সেই ছাদের দিকে চেয়ে থাকে। সেখানে মিলির কোনো চিহ্ন নেই। ছাদ থেকে 2টি মোটা মোটা জলের পাইপ নেমেছে, তাতে কাঁটা তার জড়ানো। কারুর কাছ থেকে অনুমতি চাওয়ার বদলে সন্ধ্যের পর ওই পাইপ বেয়ে ওঠা অতনুর পক্ষে সহজ। যা সহজ তাও করা যায় না সব সময়। মিলি জিজ্ঞেস করবে, তুমি কি করে এলে? অতনু উত্তর দেবে, আমি পাইপ বেয়ে উঠেছি। যা, সে কি?
হিন্দি সিনেমার নায়ক নাকি? মিলির কাছে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। মিলির কাছে একবার যেতে হবে। অফিস থেকে দুপুরবেলা বেরিয়ে একবার এই রাস্তা দিয়ে ঘুরে যায় অতনু। দারোয়ানের টুলটা খালি, সে কোথায় যেন গেছে। কোনো চিন্তা না করে অতনু ঢুকে পড়ল ভেতরে। একতলার বারান্দাটা অন্ধকার মতন আর ঠান্ডা। ওপর থেকে একটা পাখির বাসা ভেঙে পড়েছে, কিচিরমিচির করছে এক ঝাঁক চড়ুই পাখি। গোটা বাড়িতে আর কোনো শব্দ নেই। অতনু জানে সকাল 9টা-10টায় কিংবা বিকেল 5টা-6টায় এরকমভাবে ঢুকে পড়লেও খুব বিসদৃশ দেখাতো না। ওই রকম সময়ে লোকে দেখা করতে আসে। কিন্তু এখন দুপুর 2:45। এখন হঠাৎ কেউ তাকে দেখতে পেলে চোর ভাবতে পারে। আমি মিলির বন্ধু, এ কথা শুনলেও ভাববে বন্ধু নয়, লম্পট। কিন্তু সকালে বা বিকেলের ভদ্র সময়ে অতনু আসতে পারে না। তখন মিলির ঘরে নিশ্চয়ই অন্য লোক থাকবে। তাদের সামনে অতনু একটাও কথা বলতে পারবে না, সে পারে না। মিলির অন্য বন্ধুদের সামনেও সে সহজ হতে পারে না। অতনু সেনগুপ্ত এই রকমই, তো কি করা যাবে? ঠাকুর দালানের পাশ দিয়েই সিঁড়ি, সিঁড়ির মাঝখানে একটা দরজা। দুপুরবেলা ওরা এই দরজাটা বন্ধ করে রাখে। বুড়ো দারোয়ানকে বিশ্বাস নেই, তাহলে অতনুকে ফিরতে হবে। বন্ধ দরজা খোলার জন্য সে তো কারুকে ডাকাডাকি করতে পারবে না। অতনু তক্ষুনি ফিরে না গিয়ে ঠাকুর দালানের মধ্যে ঢুকে দাঁড়িয়ে রইল। যদি কেউ সিঁড়ির দরজা খুলে নেমে আসে, এখানে লুকোবার অনেক জায়গা আছে। মিলিদের বাড়ির মধ্যে এসেছে তার মানেই যেন মিলির অনেকটা কাছাকাছি এসেছে সে। কিছুক্ষণের মধ্যেও কেউ নেমে এলো না। এমনও তো হতে পারে সিঁড়ির ওই দরজা শুধু ভেজানো, আজ কেউ বন্ধ করতে ভুলে গেছে। একবার দেখতে দোষ কি? পা টিপে টিপে সে সিঁড়ি দিয়ে উঠল, আস্তে ঠেলল দরজাটা। সত্যি সেটা খোলা। এই দরজার পাশে অনেক জুতো, দেয়ালে জুতোর র‍্যাক। অতনু শু খুলল, মোজা পরা রইল পায়ে। এতে পায়ের আওয়াজ কম হবে। চোরেরা কি পায়ে মোজা পরে আসে? প্রথম মহলটা মিলির জ্যাঠামশাইদের। অতনু তা জানে। কে আসছে যাচ্ছে ওরা কি নজর রাখেন? যদি কেউ জিজ্ঞেস করে কে, অতনু কি উত্তর দেবে? পেছন ফিরে দৌড়ে পালাবে? সিঁড়ির মুখটায় বেশ কয়েক মুহূর্ত স্থির হয়ে দাঁড়িয়ে রইল অতনু। তার বুকের মধ্যে একটা ইঞ্জিন চলছে, কিন্তু তার উপায় নেই। সে আর ফিরে যেতে পারবে না। এখানে কোথাও পায়রার বাসা আছে, শোনা যাচ্ছে শুধু পায়রাদের ঝটপটানি, মৃদু বকম বকম, কোনো মানুষের শব্দ নেই। অতনু নিজের মনে মনে দুবার বলল, আমি অতনু সেনগুপ্ত, আমি চোর নই, আমি খারাপ লোক নই, আমায় ভুল বুঝবেন না। তারপর সে আস্তেও নয়, জোরে নয়, স্বাভাবিকভাবে হাঁটতে লাগলো সাদা কালো পাথরের বারান্দা দিয়ে। একটা ঘরে মানুষের গলার আওয়াজ শোনা যাচ্ছে, এক কিশোরী ও এক পুরুষ, কিন্তু তারা বারান্দার দিকে চেয়ে নেই। ওরা যদি বেরিয়ে আসে, অতনু বলবে, আমি ডাক্তার। ডাক্তারেরা অসময়ে আসতে পারে, তারা ঘোর দুপুরে আসে, তারা মাঝরাতে আসে। মনে মনে এইরকম কৈফিয়ত তৈরি করা অতনুর পক্ষে সহজ। কেউ বেরিয়ে এলো না। দুই মহলের মাঝখানে দেওয়াল ও সবুজ দরজা। এ দরজা বন্ধ থাকবে নির্ঘাত। এখানে ডাক্তার পরিচয় দেওয়াও চলবে না। মিলির জ্যাঠামশাইদের বাড়ির লোকেরা মিলিদের ডাক্তারকে চিনতে নাও পারেন, কিন্তু মিলির বাড়ির লোক নিশ্চয়ই চিনবে। রাস্তা থেকে একটা ডাক্তার তো এমনি এমনি মিলিকে দেখতে আসতে পারে না। আমি মিলির বন্ধু ও ডাক্তার। মিলির অসুখ হয়েছে শুনে হাসপাতাল থেকে ফেরার পথে, অন্য সময় পাই না। কি আশ্চর্য, এই দরজাটাও খোলা। মিলির বাবা এই সময় নিশ্চয়ই বাড়িতে থাকবেন না,
আজ ছুটির দিন নয়, তবে তিনি রিটায়ার করেছেন কিনা তা মিলি বলেনি। তার বাবা বেঁচে আছেন, তবু বাবা সম্পর্কে নীরব। দুই জামাইবাবুর পক্ষে এই সময় উপস্থিত না থাকা খুবই স্বাভাবিক। মা ছাড়া আর কে কে আছেন বাড়িতে? কাছেই পরিষ্কার পুরুষ কণ্ঠ, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এক্ষুনি বাড়ি থেকে। রাগারাগি করছে যেন কার সঙ্গে, বেশ জোরে জোরে। এবার অতনু ধরা পড়ে যাবেই। এখন যে যাই বলুক, মিলির সঙ্গে অন্তত এক পলক দেখা না করে সে কিছুতেই ফিরবে না। ওটা রেডিওর নাটক। পুরুষ কণ্ঠের রাগারাগির পর নারী কণ্ঠের কান্না, সেই সঙ্গে সেতারের ব্যাকগ্রাউন্ড মিউজিক। একজন কেউ জেগে জেগে রেডিও শুনছে। বারান্দাটা আরও অনেকটা চলে গেলেও ছাদের সিঁড়িটা একেবারে পাশেই। সুদৃঢ় আত্মবিশ্বাস নিয়ে অতনু সেই সিঁড়িতে পা নিল। সেই কথাটা মিলিকে এত দিন বলা হয়নি, সেটা আজকে বলতে হবে। মিলি, তুমি আমার হও। আর দূরে দূরে থাকা যাচ্ছে না। তোমার MA পরীক্ষা পর্যন্ত অপেক্ষা করা যাবে না। তুমি পরের বছর প্রাইভেটে MA দিও। অসুখের সময় মিলিকে কি একলা রেখেছে, না এ ঘরে অন্য কেউ শোয়? তার সঙ্গে মিলির মা, কোনো বয়স্কা দাসী? অতনুর মুখখানা কাতর হয়ে এলো। মনে মনে বলল, না প্লিজ, এত দূর আসবার পর এখন মিলির ঘরে আর কারুর থাকার দরকার তো নেই। বিশেষত মিলির মা থাকলে সে মরমে মরে যাবে। ছাদের টবের গাছগুলোতে অনেকদিন কেউ জল দেয়নি। এই গরমে গাছগুলো শুকিয়ে যাচ্ছে। মিলির ওপরেই বোধহয় জল দেওয়ার ভার ছিল। মিলি একটা ঝাড়ি নিয়ে ফুলের গাছে জল দেবে, সেই অবস্থায় মিলিকে একদিন দেখতে চায় অতনু। মিলির ঘরের দরজা খোলা, সেখানে ঝুলছে পর্দা। ঠিক চোরের মতন পর্দাটা সামান্য ফাঁক করে আগে দেখে নিল অতনু। না, মেঝেতে কেউ শুয়ে নেই, চেয়ারে কেউ বসে নেই। খাটের ওপর একটাই শরীর। ঘরের মধ্যে ঢুকে এসে অতনু 3 বার ডাকল, মিলি, মিলি, মিলি। মিলি জাগল না। অতনু কি ওর গায়ে হাত দিয়ে ডাকবে? হঠাৎ যদি মিলি ভয় পেয়ে যায়, চেঁচিয়ে ওঠে? তবু আস্তে করে মিলির কপালে হাত রাখল অতনু। তবু মিলির কোনো সাড়া নেই। মিলি কি ঘুমিয়ে আছে, না অজ্ঞান? কিংবা তাকে ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে? তাহলে তো ওকে জাগানো ঠিক নয়। মিলি জানতে পারবে না যে অতনু এসেছিল। অতনুর বুক কাঁপতে লাগলো। এমন দুর্বল বোধ হচ্ছে যেন সে নিজেই অজ্ঞান হয়ে যাবে। এতক্ষণ সে প্রাণপণে তার মনের সমস্ত জোর একাগ্র করেছিল, এখন যেন সব নিঃশেষ হয়ে গেছে। সে জানে এই অবস্থায় ফিরে যাওয়ার সময় সে ঠিক ধরা পড়ে যাবে। সবাই তাকে অপমান করবে। মিলি ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে আছে, সে জাগেনি। তবু তার ঘরে ঢুকেছিল কোন বদমাস? চিত হয়ে শুয়ে আছে মিলি। বালিশে ছড়ানো তার গুচ্ছ চুল। চিত হয়ে শুয়ে আছে মিলি, বালিশে ছড়ানো তার গুচ্ছ চুল। হলুদ রঙের শাড়ি পরা। একটু একটু কাঁপছে তার বুক। এই মিলি তার নিজস্ব। কয়েক পলক চুপ করে রইল অতনু। মিলি যেন সেই রূপকথার রাজকন্যা। সোনার কাঠি রূপোর কাঠি অদল বদল না করলে তার চেতনা ফিরবে না। কোথায় সেই সোনার কাঠি, রূপোর কাঠি? মিলির মাথার কাছে ছোট্ট টেবিলে টিকটিক করছে একটি ঘড়ি। অতনু ঘড়িটা তুলে নিয়ে মিলির পায়ের কাছে রাখল। কিছুই হলো না। মিলির পায়ের কাছে একটা জাপানি হাত পাখা, খুব সম্ভবত লোডশেডিংয়ের জন্য। সেটা তুলে নিয়ে অতনু রাখল মিলির মাথার কাছে। আর কিছুই নেই। মেঝেতে পড়ে আছে একটা বই। ঘুমোবার আগে মিলি পড়ছিল নিশ্চয়ই। বইটা তুলে নিয়ে দেখল অতনু। রাইনের মারিয়া রিলকের কবিতা সংগ্রহ, মিলির প্রিয় কবি।
বইটা বন্ধ করে সে মিলির বুকের কাছে রাখল। সঙ্গে সঙ্গে মিলি চোখ মেলল। প্রথমে একটুখানি, আস্তে আস্তে পুরোপুরি। অতনুকে দেখে সে একটুও অবাক হলো না। সে খানিকটা অভিমানের সঙ্গে বলল, তুমি এসেছো? এত দেরি করলে? অতনু বলল, হ্যাঁ, দেরি হয়ে গেল। তোমার কি হয়েছে মিলি? মিলি বলল, আমার সারা গায়ে খুব ব্যথা। সেদিন তুমি থিয়েটারে আসতে দেরি করলে, তখনই আমার জ্বর এসে গেল। তারপর থেকেই খুব ব্যথা। তুমি আর কখনো দেরি করো না। অতনু বলল, না, আর দেরি হবে না। কিসের ব্যথা তোমার? ডাক্তার কি বলছেন? মিলি বলল, জানি না, কোনো ওষুধ খেয়েও সারছে না। শরীরের সব জায়গায় প্রতিটি ইঞ্চিতে ব্যথা। অতনু বলল, এবার তুমি সেরে উঠবে। আমি আর দেরি করব না। তোমার শরীরে 7 লক্ষ চুমু খাবো প্রতিটি ইঞ্চিতে, তাহলে সব ব্যথা কমে যাবে। মিলি এবার হাসল। অতনুর দিকে এক দৃষ্টিতে চেয়ে থেকে বলল, তুমি পারবে? দাও, আমার ব্যথা কমিয়ে দাও। অতনু মিলির পায়ের কাছে হাঁটু গেড়ে বসে পড়ে বলল, তার পায়ের পাতার ওপর থেকে শাড়ি সরিয়ে দিয়ে বলল, এইখান থেকে শুরু করি। মিলি বলল, ঠিক গুনে গুনে 7 লক্ষটা চাই, কিন্তু একটাও কম হলে চলবে না। এতক্ষণ শুনলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প দেরি।